বারংবার অসুরদের হাতে পরাস্ত হয়ে দেবতাদের যখন ত্রাহিমাম অবস্থা, তখন দেবতারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন যে কিভাবে অসুরদের থেকে মুক্তি পাওয়া যায় বা নিজেদের রক্ষা করা যায়। তখন ভগবান বিষ্ণু তাদের মিল্কি ওশান চ্যান্টিং এর অর্থাৎ সমুদ্র মন্থনের পরামর্শ দিলেন। সেই হিসাবে সমুদ্র মন্থন হতে থাকলো। এক পক্ষে দেবতারা, এক পক্ষে অসুর। মন্দার পর্বতে বাসুকী নাগকে দড়ি হিসেবে ধরে চলল সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনের ফলে একে একে উত্থিত হতে থাকলো চন্দ্র, পারিজাত, অপ্সরাদিগ, কল্পবৃক্ষ, ঐরাবত, সপ্তমুখ ঘোড়া এবং কালকূট। সেই কালকূটের বিষময়তা থেকে দেবাদিদেব মহাদেব তাকে ধারণ করে এই ত্রিলোককে মহাবিষ কালকূটের হাত থেকে রক্ষা করলেন। পুনরায় সমুদ্র মন্থন হতে থাকলো এবং অবশেষে ধন্বন্তরীদের হাতে অমৃত ভাণ্ড নিয়ে উত্থিত হলেন। এর আগে মহালক্ষ্মী উত্থিত হয়েছে। সকলেই দেবতা এবং অসুর পক্ষ বিভিন্ন প্রকার উত্থিত জিনিসকে তাদের জন্য সংগ্রহ করেছে। কিন্তু যখন ধন্বন্তরীদেব উত্থিত হলেন অমৃতর মহাভাণ্ড হাতে, তখন অবশ্যম্ভাবী সেটাই সকলের লক্ষ্য ছিল মিল্কি ওশেন চ্যান্টিং এ অর্থাৎ সমুদ্র মন্থনে। সকলকে পুনরায় বিষ্ণুদেব বললেন যে এই অমৃত সকলেই পাবেন বলে এক সারিতে দেবতাগণ এবং এক সারিতে অসুরগণ সে অমৃত সেবন করার জন্য বসলেন। ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করলেন, করে অমৃত ভাণ্ড থেকে অমৃত দেবতাদের উদ্দেশ্যে দিতে থাকলেন এবং যখনই অসুরদের উদ্দেশ্যে সেই অমৃত ভাণ্ড দেওয়ার কথা, তার বদলে তাদের সুরা পান করাতে থাকলেন। এমত অবস্থায় বিপ্রসিদ্ধ এবং সীমিকার সন্তান দুজনই অসুর, তাদের সন্তান শরভানু এটা আন্দাজ করলেন যে কিছু একটা বিপরীত ঘটছে এবং সেটা আন্দাজ করে বুঝে তারা বেশ বদল করে, যেহেতু রাক্ষসগণ মায়া তাদের সিদ্ধহস্ত, মায়াতে তারা দেবতাদের পংক্তিতে গিয়ে দেবতা বেশে বসে পড়লেন অমৃত পান করার জন্য। মোহিনী রূপে বিষ্ণুদেব যখন দেবতাদের অমৃত প্রদান করছেন, সেই পংক্তিতে শরভানু দেব স্বরূপে বসে গেলেন, যাকে মোহিনী রূপে বিষ্ণুদেবও বুঝতে পারলেন না। বুঝতে পারলেন কে? চন্দ্রদেব এবং সূর্যদেব। তারা তৎক্ষণাৎ সেই বার্তা দিলেন মোহিনী রূপী ভগবান বিষ্ণুদেবকে। তৎক্ষণাৎ মোহিনী রূপ ত্যাগ করে বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে শরভানুর মস্তক আর দেহ দ্বিখণ্ডিত করলেন। কিন্তু ততক্ষণে বিন্দুসম অমৃত শরভানুর দেহে চলে গেছে। বিষ্ণুদেবের ক্রোধ, আক্রোশ, মায়ার ছলে দেবতাদের পংক্তিতে বসে অমৃত সেবন বিষ্ণুদেব ভাবলেন সুদর্শন চক্রের বলে দেহ দ্বিখণ্ডিত করে দিলে তাদের এই যে অমৃত সেবন করে কিছুটা তারা গ্রহণ করেছিলেন সেটা বোধহয় চলে যাবে। কিন্তু এটা তো হবার নয়, কারণ তারা অমৃত সেবন করতে গিয়ে কিছুটা তাদের শরীরে ঢুকে পড়েছে ততক্ষণে, যতক্ষণ না বিষ্ণুদেবের সুদর্শন চক্র তাদের দেহকে দ্বিখণ্ডিত করেছে। যার ফলে দ্বিখণ্ডিত দেহ নিয়েই শরভানু কিন্তু জীবিত থাকলেন এবং ভগবান বিষ্ণুদেবের কাছে আর্জি জানাতে থাকলেন পুনরায় তাদের এক দেহে মিলনে করে দেওয়ার জন্য। বিষ্ণুদেব তা তো করবেনই না, তবে তাদের সর্প আকারে একজনকে মস্তক এবং একজনকে দেহরূপে থাকার উপায় করে দিলেন।
সেই ষড়ভানুর দ্বিখণ্ডিত দেহ, মস্তক জ্যোতিষশাস্ত্রের মহর্ষিদের মতে রাহুরূপে এবং দ্বিখণ্ডিত মস্তকবিহীন দেহের অংশ কেতু রূপে পর্যবসিত হয়। রাহু এবং কেতু ষড়ভানুর দেহের দ্বিখণ্ডিত অংশ। তাদের নিয়েই আজকের আলোচনা শাম্ভবী অ্যাস্ট্রো ইউটিউবের পর্দায়। নমস্কার, আমি কৌশিক ডি কাশ্যপ আপনাদের সকলকে শাম্ভবী অ্যাস্ট্রো ইউটিউব পর্দায় স্বাগত জানাই। রাহু এবং কেতুর 18 মাস পরে মীন এবং কন্যা রাশি থেকে কুম্ভ এবং সিংহ রাশিতে গমনের ফলাফল বর্ণনা করার জন্য সকলকে স্বাগত জানাই। রাহু এবং কেতু এই ষড়ভানুর দ্বিখণ্ডিত দেহ, আমরা জানি জ্যোতিষশাস্ত্র মতে মহর্ষিরা যাদের অগ্রাধিকার দিয়ে গেছেন আমাদের জ্যোতিষশাস্ত্র মতে, সেই অ্যাসেন্ডিক্যাল এবং ডিসেন্ডিক্যাল নোড সায়েন্টিফিক অ্যাঙ্গেলে দেখলে যারা অনবরত গ্রহদের মতোই ঘুরে চলেছে, কিন্তু গ্রহদের বিপরীত ক্রমে ঘুরে চলেছে, তাদের এই ঘূর্ণন প্রত্যেক 18 মাস এক একটি রাশিতে থাকার পর পুনরায় সংগঠিত হয়। সেরকম মীন রাহু কেতু হিসেবে আগামী 18ই মে এবং ট্রু রাহু কেতু হিসেবে আগামী 29শে মে রাহু এবং কেতু, রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে এবং কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে অবস্থান শুরু করবেন আগামী 1.5 বছরের জন্য, অর্থাৎ 2026 সালের প্রায় ডিসেম্বরের শেষ অবধি। রাহু এবং কেতু এই কুম্ভ এবং সিংহ রাশিতে অবস্থানে আমাদের দেশ, দশ কিংবা বলা ভালো এই সমাজে কি বিবর্তন আনতে চলেছে সেই নিয়ে আজকের মূলত আলাপ আলোচনা। অবশ্যই রাশি সাপেক্ষে বা আরো স্পেসিফিক কিছু জিনিস বলবো শাম্ভবী অ্যাস্ট্রো পর্দা থেকে, সেই নিয়ে চিন্তিত হওয়ার আপনাদের কিছু নেই। কিন্তু কুম্ভ রাশির ঘর মূল বায়ুতত্ত্বের ঘর এবং কুম্ভ রাশির ঘরটাই মানে একটা ইনোভেটিভ ঘর, অমৃত কুম্ভের সন্ধানে, তো যেখান থেকে সর্বদা অমৃতই কিন্তু উত্তোলন হয়। রাহুদেব ও আকাশ তত্ত্বের মালিক, কারণ রাহুদেব শনির শ্যাডো প্ল্যানেট আমরা জানি। শনি যেহেতু মূলত বায়ুমার্গের মালিক, যার ফলে রাহুকেও আমরা বায়ুমার্গের অন্যতম সেরা প্ল্যানেট বলি। রাহুর মধ্যে সাধারণভাবে ক্ষিপ্রতা, মায়া, বুদ্ধিমত্তা এবং সেই বুদ্ধিমত্তাকে সঠিকভাবে প্রিসাইসলি ব্যবহার করার ক্ষমতাও কিন্তু থাকে। রাহু মানেই যা কিছু চোখে দেখা যায় না কিন্তু ঘটনা ঘটিয়ে দেয় তড়িৎ বেগে, কারণ বায়ু নির্ভর রাহুর বেগ। এবং এই কুম্ভ রাশির ঘরটা যেহেতু ইনোভেশনের ঘর, ডিসকভারের ঘর, এবং মূলত বায়ুতত্ত্বের মালিক কুম্ভ রাশি, এবং কুম্ভ রাশিকে মহর্ষিরা এবং অনেক জ্যোতিষবর্গ কিন্তু রাহুদেবের মূল ত্রিকোণস্থ রাশিও বলেছেন। বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। রাহুদেব যখনই কুম্ভ রাশিস্থ হচ্ছেন, উল্টো দিকে অবধারিত কেতুদেব সিংহ রাশিস্থ হচ্ছেন। কেতুদেবকে আমরা কি বলি? কেতুদেবকে আমরা বলি মঙ্গলের ছায়াগ্রহ, কারণ কেতুদেবের দেহ আছে, মস্তিষ্ক নেই। কেতুদেবের মধ্যে সর্বদা স্পর্শ অনুভব করার ক্ষমতা আছে এবং চাহিদা আছে, অ্যাগ্রেসিভ নেচার আছে, অ্যারোগেন্সি আছে, কিন্তু একটা অতৃপ্তি, অপ্রাপ্তি অলওয়েজ আছে। কেতুদেব যেহেতু মঙ্গলদেবের শ্যাডো, গিয়ে বসছেন রয়্যাল সাইন সিংহ রাশির ঘরে, কারণ সিংহ রাশির ঘরটা আমরা জানি রবিদেবের ঘর। সুতরাং রবিদেবের ঘরে, রাজার ঘরে যখন সেনানায়ক বা সেনাপতি থাকেন, তার অ্যাগ্রেশন থাকে, অর্থাৎ মঙ্গলদেব থাকলে সেখানে অ্যাগ্রেসিভ হন। সুতরাং মঙ্গলদেবের শ্যাডো হিসেবে যখন কেতুদেব, যিনি কিনা মূলত মোক্ষের কারক, কেতুদেবের মধ্যেও কিন্তু অ্যাগ্রেশন আছে, কেতুদেবের মধ্যেও মন্ত্রণা শক্তি আছে, তবে সেটা অন্তঃসলীলা ফর্মে আছে। কেতুদেবের মধ্যে কোনো কিছু স্পেকুলেশন করার, খুঁজে বার করার একটা দক্ষতা আছে এবং অদ্ভুত ভাবনা আছে। সুতরাং কুম্ভ রাশির আবিষ্কারের ঘরে বায়ুতত্ত্বের কারক
রাহুদেবের অবস্থান এবং অগ্নিতত্ত্ব প্রধান সিংহ রাশির ঘরে অগ্নিতত্ত্ব প্রধান কেতুদেবের অবস্থান আগামী দিনে বিভিন্ন সেক্টরে যে পরিবর্তনগুলো আনতে চলেছে তার মধ্যে অবশ্যম্ভাবী যে সেক্টর সেটা হচ্ছে টেকনোলজি, বিশেষ করে কম্পিউটার এবং আইটি সেক্টর, এআই ফিল্ড এবং স্পেস এবং অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিতে, অর্থাৎ মহাকাশ বিজ্ঞানে, মহাকাশ গবেষণায়, আকাশতত্ত্বের ক্ষেত্রে বিভিন্ন রকম ইনোভেশন এবং নতুন টেকনোলজি এবং এআই এর ইমপ্লিমেন্টেশন আগামী দিনে কিন্তু আমরা দেখতে চলেছি আগামী 1.5 বছরের মধ্যে। যেহেতু সিংহ রাশির ঘরে কেতুদেব এবং কুম্ভ রাশির ঘরে রাহুদেবের অবস্থান হবে, যেটা নৈসর্গিক হরস্কোপ, আমরা যদি মেষ রাশিকে প্রথম ঘর ধরি তাহলে কেতুদেবের অবস্থান হচ্ছে 5th এবং একাদশভাবে কুম্ভ রাশির ঘরে অবস্থান হচ্ছে রাহুদেবের। সুতরাং পঞ্চম হচ্ছে মন্ত্রণা শক্তি আর একাদশ হচ্ছে লাভ। সুতরাং এমন কিছু ইমপ্লিমেন্টেশন এবং এডুকেশন বা হায়ার এডুকেশনের ক্ষেত্রে টেকনোলজি, টেকনিক্যাল বা এআই এর দ্বারা নানাবিধ রিফর্মস আগামী বিশ্বে আগামী 1.5 বছরের মধ্যে হয়তো দেখতে চলেছে। বিভিন্ন ক্ষেত্রে এই পরিবর্তন আমরা হয়তো খেয়াল করতে থাকব। এবং পঞ্চম অস্ত যেহেতু সিংহ রাশির ঘরটা নৈসর্গিক হরস্কোপের 5th হাউস, যেখান থেকে আমরা স্পেকুলেশনের হিসেব করি, যার ফলে একাদশস্থ রাহু যা লাভের ঘরে খুব ভালো, কিন্তু পঞ্চমে কেতুদেব যা কিনা অ্যাগ্রেসিভ। সেখানে আমরা যদি কোনো স্পেকুলেটিভ কাজ কারবার করি, অর্থাৎ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কোনো স্পেকুলেশনে যাই, তাড়াতাড়ি লাভ, কারণ রাহুদেব লাভের ঘরে তাড়াতাড়ি লাভ দেওয়ার প্রবণতা দেবে, অনেক সময় দেবেনও তাই। কিন্তু পঞ্চমে কেতু এবং অর্থাৎ সিংহ রাশির ঘরে কেতু এবং একাদশস্থ কুম্ভ রাশির ঘরে রাহু থাকার ফলে প্রচুর মানুষ অত্যাধিক লোভে নিজেদের অর্থনৈতিক ক্ষেত্রে ইনভেস্ট করে সেখানে কিন্তু ডুবে যেতে পারে। প্রাথমিকভাবে প্রচুর লাভবান হবেন, তার পরবর্তী ক্ষেত্রে নানাবিধ সমস্যা কিন্তু এই স্পেকুলেটিভ মার্কেটে, অর্থাৎ শেয়ার বাজার থেকে বিভিন্ন রকমের যা প্রোডাক্ট আছে ইনভেস্টমেন্টের, যেখানে স্পেকুলেশন করতে হয়, সেখানে মানুষের কিন্তু অর্থনৈতিক ভরাডুবি হতে পারে ডিউ টু স্পেকুলেশন। লং টার্ম ইনভেস্ট করলে কোনো সমস্যা নেই, বরং ভালো। যেহেতু কুম্ভ রাশির ঘর রাহুদেব সবসময় একটা কিছু নতুন কিছু করতে চাওয়ার উদগ্র বাসনা থাকে, তার মধ্যে একটা মায়া থাকে, তার মধ্যে একটা সার্চিং থাকে, কারণ রাহুদেবের মধ্যে ব্যুরোক্রেসি দুর্দান্ত আছে এবং খোঁজ করার ক্যাপাসিটি দুর্দান্ত আছে এবং অন্যভাবে দেখার প্রবণতা আছে, যেটা পঞ্চমে থেকে কেতুদেবও প্রদান করবেন। সুতরাং এই কুম্ভ রাশির ঘরে রাহুদেব এবং পঞ্চমস্থ কেতুদেব সিংহ রাশির ঘরে অবস্থানকালীন এমন কিছু ঘটনাবলীও হয়তো ঘটতে পারে, যেখানে আমরা অন্য প্রচুর দূরে এই মহাকাশে অবস্থিত ভিন্ন প্রাণের বা জীবের কিংবা এলিয়ানের হয়তো অস্তিত্ব আমরা হয়তো এই রাহু কেতুদেবের কুম্ভ এবং সিংহ রাশির ঘরে থাকা অবস্থায় জানতেও পারি। যখন 2025 সালের একদম গোড়ায় মঙ্গলের বছরে এই বছরটা কেমন যাবেন, যারা সম্ভবী অ্যাস্ট্রো সাবস্ক্রাইবার নিশ্চয়ই শুনেছেন, সেই অনুষ্ঠান দেখেছেন, শুনেছেন। যারা নতুন এসেছেন পরে প্লে লিস্টে গিয়ে একদম বছরের শুরু 2025 মঙ্গল না দঙ্গল সেই অনুষ্ঠানটি একটু শুনে নেবেন। সেখানে আমি আমার কথা বলতে গিয়েও প্রখ্যাত বাবা ভেঙ্গার উদ্ধৃতি বিভিন্ন নিউজ ম্যাগাজিনের পরিপ্রেক্ষিতে বেরোনো, সেখান থেকে বাবা ভেঙ্গার উদ্ধৃতি কোট করেছিলাম। সেখানে কিন্তু এই এলিয়ানের কথা 2025 সালে বাবা ভেঙ্গা বলে গিয়েছিলেন, একবার শুনে নি। indiatimes.com থেকে যদি আমরা ভেঙ্গার উদ্ধৃতি তুলি, সেখানেও টাইমস অফ ইন্ডিয়া বলছে, ভেঙ্গা claimed that arrival of aliens in 2025 will be a very key moment in history. They would make their presence known to humanity forever, altering our perception of the universe and our place within it. Humanity's first encounter with alien life would occur under the most peculiar circumstances, amidst the excitement and fervor of a major sporting event catching the world off guard.
বাবা ভেঙ্গার কথা, কৌশিক ডিকাশ্যপের কথা না। সুতরাং বাবা ভেঙ্গা এমন একজন দূরদৃষ্টিওয়ালা ভবিষ্যৎ বক্তা ছিলেন, যার পক্ষে এটা হয়তো বলা সম্ভব। তিনি সেই রকমই বলে গিয়েছিলেন। কিন্তু কুম্ভ রাশির ঘরটা যেহেতু আবিষ্কারের ঘর, বায়ুতত্ত্বের অন্যতম সেরা ঘর, শনির মূল ত্রিকোণস্থ স্থান, সেই শনির মূল ত্রিকোণ স্থানে তার শ্যাডো প্ল্যানেট রাহুদেব, যার কিনা সেই বায়ুতত্ত্বেরই মালিকানা যার হাতে আছে, সেই বায়ুতত্ত্বের ঘরে, কুম্ভ রাশির ঘরে আগামী 2026 ডিসেম্বর মাস অব্দি থাকাকালীন অবস্থায় হয়তো আমরা ভিন্ন গ্রহে প্রাণের সঞ্চার কিংবা এলিয়ান সম্পর্কিত কিছু তথ্য পেলেও পেতে পারি। এবং এই ব্যাপারে আমাদের ভারতীয় বংশোদ্ভূত, বর্তমানে কেমব্রিজে গবেষণা করা এক মহাকাশ বিজ্ঞানী, যার নাম নিকু মধুসূদন, যিনি IIT বেনারসের প্রাক্তনী, বর্তমানে কেমব্রিজে দীর্ঘদিন ধরে মহাকাশ গবেষণা করছেন, তার এবং তার টিম K218b অর্থাৎ কেপলার 218bতে প্রাণের সঞ্চরণের জন্য যা যা ইন্ডিকেশন পাওয়ার, তা অলরেডি বেশ খানিকটা কিন্তু তারা তা পেয়ে গেছেন, যা মহাকাশে চলা নাসার বিখ্যাত জেমস টেলিস্কোপের মাধ্যমে। আরো কিছু তাদের কাজ বাকি আছে, এখনো কিছু পরীক্ষা নিরীক্ষা বাকি আছে। কিন্তু গত 7 থেকে 10 দিন 15 দিন আগেই যারা বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর রাখেন, দেশি বিদেশি, বা সেরকম সার্চ করেন, ইচ্ছা আছে, তারা গিয়ে দেখতে পারেন, বা অনেকেই হয়তো শুনেছেন, এই নিকু মধুসূদন এবং তার টিম এই কেপলার 218bতে কিন্তু প্রাণের সঞ্চরণ থাকার ব্যাপারে প্রভূত পরিমাণ তারা আশান্বিত। মাঝে মধ্যে এলিয়ানকে খুঁজে পাওয়া গেছে, অন্য প্ল্যানেটে আছে, এরকম আমরা শুনি, বেশ কয়েক বছর ধরে শুনে আসছি। অলওয়েজ গবেষণা করে চলেছেন মহাবিজ্ঞানীরা। কিন্তু এই রকম অবস্থা 2025-এ যা বাবা ভেঙ্গা বেশ কিছু বছর আগে বলে গেছেন, এবং রাহু কেতুর এই যে কুম্ভ রাশির ঘরে অবস্থান এবং কেতুর সিংহ রাশি ঘরের অবস্থান, এবং তৎপরই বৃহস্পতি দেবের মিথুন রাশির ঘরে অন্যতম বায়ুকারক স্থানে অবস্থান হয়ে রাহুদেবের ওপর দৃষ্টি ফেলা, এই কম্বিনেশন আমার কেন জানি মনে হচ্ছে বাবা ভেঙ্গার ভবিষ্যৎবাণী বোধহয় যেরকম ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখি যে সঠিক প্রমাণিত হয়, প্রায় বোধহয় সেদিকে যেতে চলেছে। এবং এই কুম্ভ রাশির ঘরে টেকনিক্যাল টেকনোলজি ফিল্ড এবং কিছু আবিষ্কারের জন্য সর্বদা আগ্রাসী মনোভাব নেয়া রাহু এবং পঞ্চমে থাকা কেতু বোধহয় সেটাকে এবার উজাগর আপনার আমার সামনে এই 1.5 বছরের অবস্থানকালীন অবস্থায় করলেও করতে পারেন বলে মনে হয়। যেহেতু পঞ্চমস্ত রয়্যাল সাইন সিংহ রাশির ঘরে কেতুর অবস্থান এবং শনির কুম্ভ রাশির ঘরে রাহুর অবস্থান, শনি মানে আমরা কি জানি, জনগণ, সাধারণ পাবলিক, এবং সিংহ রাশির ঘর মানে রাজার ঘর। কেতু যেহেতু সেখানে অবস্থান এবং রাহুদেব কুম্ভ রাশির ঘরে অবস্থান করছেন, যার ফলে মাঝে মধ্যে সারা বিশ্ব সংসারে বিভিন্ন ক্ষেত্রে বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। রাজার সঙ্গে প্রজার, বর্তমান সময় সরকার, তাদের যা হেড অফ দ্য স্টেটস এবং দেশের জনগণ বা বিশ্ব সংসারের জনগণের মধ্যে কিন্তু বেশ কিছু বাদ বিতণ্ডা বিভিন্ন বিষয় হবে। এবং যেহেতু কুম্ভ রাশির ঘরে মূল ত্রিকোণস্থ জায়গায় রাহুদেবের অবস্থান, যেটা শনিদেবেরও মূল ত্রিকোণস্থ, সেখানে কিন্তু অনেক ক্ষেত্রেই হয়তো সেই সরকার বাহাদুরকে কিংবা সেই দেশের যারা সরকারে আছেন বা মানুষজন আছেন, তাদের কিন্তু জনগণের চাহিদার সামনে বিভিন্ন প্রকারের তাদের যে ইমপ্লিমেন্টেশন, রুলস রেগুলেশন বা বিভিন্ন ধরনের ট্যারিফের ইমপ্লিমেন্টেশন, সেখান থেকে হয়তো দূরে যেতে হবে তাদের। এইটা কুম্ভ রাশিস্থ রাহু এবং সিংহ রাশিস্থ কেতুর অবস্থানে এটা কিন্তু আমরা অবধারিত বিশ্ব সংসারে আগামী দিনে পরিলক্ষিত করতে চলব। এবং শিক্ষাক্ষেত্রে এআই কিংবা আইটি এবং মূলত এআই নির্ভর পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু একটা বড় রিফর্মস
হয়তো আগামী দিনে আসতে চলেছে। তাকে আমরা শুধু অবজার্ভ করলেই হবে না, সেটাকে আমাদের অ্যাডাপ্ট করতে হবে। তার কারণ কুম্ভ রাশির ঘরে রাহু, সিংহ রাশির ঘরে কেতু আমাদের কিন্তু আলটিমেট লাভ দেবে যদি আমরা লং টার্মে সেটাকে গ্র্যাব করতে পারি, সেটার সঙ্গে আমরা নিজেদের মিলিয়ে ফেলতে পারি এবং ভবিষ্যতের জন্য কাজে লাগাতে পারি। তাহলে সেই সিগনিফিকেন্ট যে টেকনিক্যাল টেকনোলজিক্যাল ক্ষেত্রে পজিটিভিটি আসবে, সেটা আমাদের জন্য ভালো হবে। স্বাধীন ভারতের ক্ষেত্রে দশমস্ত রাহুর অবস্থান হবে, যেহেতু বিশ্বলগ্নের কুণ্ডলী স্বাধীন ভারতের এবং চতুর্থে কেতু, যার ফলে আগামী দিনে ভারতবর্ষের জন্য এরোস্পেস ইন্ডাস্ট্রি অবশ্যই আমাদের ইসরো, এবং যেহেতু রয়্যাল সাইনে মঙ্গলের শ্যাডো কেতুর অবস্থান, সুতরাং আগামী দিনে বিভিন্ন যুদ্ধাস্ত্র এবং এই যে আমরা প্রোটেকটিভ শিল্ড, আমরা এয়ার শিল্ড আকাশকে দেখলাম কিংবা ব্রহ্মস মিসাইলকে দেখলাম, এইসব ধরনের আকাশ তত্ত্বে ম্যাক্সিমাম চলা, সে মিসাইল হোক, মিলিটারি আদার্স কোনো ইকুইপমেন্ট হোক এবং প্রোটেকটিভ শিল্ডের জন্য কিছু হোক, সেই ধরনের যুদ্ধাস্ত্র বা প্রোটেকটিভ ওয়াল তৈরি করা, ভারতবর্ষের মহাকাশ গবেষণা ইসরোও কিন্তু একটা 19 জানানোর মতো জায়গায় অলরেডি ইসরো নিজেকে এস্টাবলিশ করেছে, কিন্তু আরো 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 উন্নতির শিখরে কিন্তু ভারতবর্ষের সাপেক্ষে থাকবে। এবং ভারতবর্ষের আগামী দিনে সেপ্টেম্বর থেকে যখনই মঙ্গলের মহাদশা শুরু হবে স্বাধীন ভারতের, তখন কিন্তু এই মিলিটারি ইকুইপমেন্টস, মিলিটারি ক্ষেত্রে প্রচুর ইনভেস্টমেন্ট ভারতবর্ষের সরকার কিন্তু করতে থাকবেন, যেখান থেকে আমরা অবধারিত অলরেডি তো রপ্তানি বেশ কিছু বেড়েছে আমাদের যুদ্ধাস্ত্র এবং সামরিক অস্ত্রের, সেটা আগামী দিনে আরও 4, 5, 6x 10x মাল্টিপ্লাইং এর দিকে ভারতবর্ষ কিন্তু যাবে। এবং শুধু যাবে না, সেখানে ইনভেস্টমেন্ট হওয়ার দরকার, যেটা সেপ্টেম্বর অনওয়ার্ডস প্রচুর পরিমাণে হবে। এবং অগ্রণী ভূমিকা ডিআরডিওর সঙ্গে ইসরো নেবে এসব ম্যাটারে, এবং সেই মতো কার্যকারিতা আগামী দিনে স্বাধীন ভারতের জন্য চলবে। আপনার আমার ব্যক্তিগত রাশিফলে কি হবে সেটা তো ভাবছেন? হ্যাঁ, অবশ্যই বলবো, একসাথে বলবো। সামনের অনুষ্ঠানের জন্য অপেক্ষা করুন। ব্যক্তিগত রাশিফলের থেকেও একটা ট্রিক অলওয়েজই রাহু কেতুর মুভমেন্টে থাকে 18 বছর অন্তর অন্তর, যে ট্রিকটা হয়তো অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাবেন না, সম্ভবী অ্যাস্ট্রোয় পাবেন। সেই সম্পর্কিত রাহু কেতুর কুম্ভ এবং সিংহ রাশিতে অবস্থানের এপিসোড নিয়ে পরের এপিসোডে ফিরে আসছি। ততক্ষণ অপেক্ষা করুন, এই অনুষ্ঠানটাকে সঠিকভাবে অনুধাবন করুন, কারণ রাহু কেতুর অবস্থানগত ইফেক্ট আপনাকে আমাকে কিন্তু ভোগ করতে হবে, আপনার আমার দেশ দুনিয়া এই বিশ্বব্রহ্মাণ্ডে যাই হোক না কেন। সঠিকটাকে গ্রহণ করতে হবে, স্পেকুলেটিভ ডিডে যাওয়া যাবে না, তাহলে কিন্তু অবশ্যম্ভাবী অর্থনৈতিক বিপর্যয় ঘটবে। এটাকে মাথায় রেখে চলবেন। অ্যাগ্রেসিভ অ্যারোগেন্সি দেখানো যাবে না এই অবস্থানে, সেটা মাথায় রেখে চলবেন, যে রাশি লগ্নই আপনার আমার হোক না কেন। পরবর্তী ক্ষেত্রে রাহু কেতুর কুম্ভ এবং সিংহ রাশিতে অবস্থান অ্যাকচুয়ালি কাদের সব থেকে বেশি সেফগার্ড নিতে হবে বা ভাবনা রাখতে হবে, সেই এপিসোড নিয়ে ফিরে আসছি পরবর্তী অতি শীঘ্রই। সম্ভবী অ্যাস্ট্রো সঙ্গে ছিলেন, আছেন, আশা করি থাকবেন। যদি ভালো লাগে একটা ছোট্ট লাইক, অন্য মানুষকে শেয়ার করবেন। নতুন এসে থাকলে আশা করব সঙ্গ দেবেন, সাবস্ক্রাইবার হবেন। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। প্রণাম, নমস্কার।